স্নেহের নবম দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। আমি মির্জা কামাল পাশা, প্রধান শিক্ষক, ভারপ্রাপ্ত আদর্শ উচ্চ বিদ্যালয় কুইটলা, বেড়া, পাবনা। অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আমি আজ নবম দশম শ্রেণীর গণিত বিষয়ে 16 অধ্যায়ের 16.4 সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। আলোচ্য বিষয়গুলো হলো ঘনবস্তু সম্পর্কিত বিভিন্ন সূত্র সম্পর্কে আলোচনা, ঘনবস্তু সম্পর্কিত বিভিন্ন গাণিতিক সমস্যার সমাধান। আলোচনা, ঘনবস্তু সম্পর্কে বিভিন্ন সূত্র সম্পর্কে আলোচনা। আয়তাকার ঘনবস্তু, 3 জোড়া সমান্তরাল আয়তাকার সমতল বা পৃষ্ঠ দ্বারা আবদ্ধ বস্তুকে আয়তাকার ঘনবস্তু বলে। আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য a, প্রস্থ b, উচ্চতা c হলে, তাহলে এখানে সংখ্যাতে কি বলছে? 3 জোড়া, ধরো দৈর্ঘ্য 2 জোড়া, প্রস্থ 2 জোড়া আর উচ্চতা 2 জোড়া। বলছে 3 জোড়া সমান্তরাল আয়তাকার সমতল, এ একটা আর অপোজিট সাইডে আর একটা আছে, তাহলে এক জোড়া হলো। এই একটা আয়তাকার নিচের দিকে আর একটা তল আছে, তাহলে 2 জোড়া হলো। এই পাশে একটা তল আর এই পাশে আর একটা তল, অর্থাৎ একটা ইট কল্পনা করো। ইটের 6টা তল আছে, এক জোড়া করে তল সমান। এই ধরনের বস্তুকে আমরা বলবো আয়তাকার ঘন বস্তু। সেই আয়তাকার ঘন বস্তুর কর্ণের সূত্র রুট a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার একক। আর এই একক বলতে সেন্টিমিটার থাকলে সেন্টিমিটার, আর মিটার থাকলে মিটার, কিলোমিটার থাকলে কিলোমিটার। আয়তাকার ঘনবস্তুর সমগ্র তলের ক্ষেত্রফল, অর্থাৎ 6টা তল আছে, প্রত্যেকটা তলের ক্ষেত্রফল। ধরো যিনি এই একটা তল, এই তলের ক্ষেত্রফল কি? দৈর্ঘ্য গুণন প্রস্থ, মানে এ বি। এই ধরনের এই পাশে আর একটা তল আছে, তাহলে 2টে তল, এখানে 2। আবার এই পাশে যদি কল্পনা করি, তাহলে এর দৈর্ঘ্য বি, প্রস্থ সি, তাহলে এই তলের ক্ষেত্রফল কত হইব? বিসি। আবার এই ধরনের এই পাশে আর একটা তল আছে। অনুরূপভাবে অনুরূপভাবে যদি আমি এই তলটা কল্পনা করি, তাহলে এর দৈর্ঘ্য এ, প্রস্থ সি হবে, তাহলে ক্ষেত্রফল কি হইব? সি এ। এই ধরনের আর একটা তল আছে, এই কারণে 2 ব্র্যাকেট এই একটা তলের ক্ষেত্রফল প্লাস আর একটা তলের ক্ষেত্রফল প্লাস আর একটা তলের ক্ষেত্রফল, বর্গ একক। আয়তাকার ঘনবস্তুর আয়তন এ বি সি, অর্থাৎ দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা ঘন একক। আয়তনের একক ঘন, বর্গের ক্ষেত্রফলের একক বর্গ দেখবো, আর অন্যান্য ক্ষেত্রে এমনি। এইবার ঘনক, যে আয়তাকার ঘনবস্তু দৈর্ঘ্য প্রস্থ ও উচ্চতা সমান তাকে ঘনক বলে, অর্থাৎ এ বি সি তিনটেই সমান। দেখো এই জায়গা এ, এ জায়গা এ, এ জায়গা এ, তিনটেই সমান। অর্থাৎ ঘনবস্তু, আয়তাকার ঘনবস্তু আর ঘনক এই দুইটার মধ্যে পার্থক্য, আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সমান নয়, আর ঘনকের তিনটেই সমান। এখন আয়তাকার ঘনবস্তুর যেমন 3টে সূত্র আছে, ঘনকের তদ্রূপ 3টে সূত্র আছে। আয়তাকার ঘনবস্তুর কর্ণের সূত্র d সমান রুট a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার। এটাও কর্ণ সমান রুট a স্কয়ার প্লাস a স্কয়ার প্লাস a স্কয়ার, তাহলে 3টে স্কয়ার, 3টে স্কয়ার যোগ করব 3 স্কয়ার, 3 a স্কয়ার, তাহলে রুট কি হবে? 3 a স্কয়ার। এটা বর্গমূল কত? 3 এর বর্গমূল রুট 3, আর এই a স্কয়ারের বর্গমূল a, এই কারণে হলো রুট 3 a, রুট 3 a। তদ্রূপ তদ্রূপ আয়তাকার ঘনবস্তুর সমগ্র তলের ক্ষেত্রফল 2 ব্র্যাকেট ab প্লাস bc প্লাস c। এখানে a b সমান, তাহলে a আর a গুণন করলে কি হবে? a স্কয়ার। b আর b গুণন করলে এটা সব সবার ক্ষেত্রে a বসাবো, সবগুলোকে কি ধরবো? a ধরবো, তাহলে যত জায়গা b আর c আছে সব জায়গায় a, তাহলে জায়গা a গুণন a স্কয়ার, a গুণন a স্কয়ার, a গুণন a স্কয়ার, তাহলে 3 a স্কয়ার, 3 দুগুণা 6 a স্কয়ার। আবার আয়তাকার ঘনবস্তুর আয়তন যেমন এ বি সি ছিল, এখানেও সবগুলোকে এ ধরবো, তাহলে এ গুণন এ গুণন এ, তাহলে কি হইব? এ কিউ। ঘনকের আয়তন এ কিউ। এইবার বেলন,
কোনো ক্ষেত্রের যে কোনো বাহুকে, ধরো যিনি এই একটা আয়তক্ষেত্র আঁকাইলাম, এই একটা আয়তক্ষেত্র আঁকাইলাম। এখন বললো কি, বলতেছি কি, কোনো আয়তক্ষেত্রে যে কোনো বাহুকে অক্ষ ধরে, ধরো এই বাহুকে অক্ষ ধরলাম, এই বাহুকে অক্ষ ধরে এই বাহুকে এই বাহুর চারদিকে ঘুরাবো। আয়তক্ষেত্রটিকে ওই বাহুর চতুর্দিকে ঘোরালে যে ঘনবস্তু সৃষ্টি হয় তাকে সমবৃত্তভূমিক বেলুন বা সিলিন্ডার বলে। তাহলে এটাকে অক্ষ, এটা ঠিক, তাহলে এইটা ঘুরবো, তাহলে এইটা এই পাশে আসবো, ওইটা কোন পাশে যাবে, তখন এইটা ঘুরে এইভাবে খালি ঘুরবে। আর এটা যদি যোগ করি তাহলে এই যে ঘনবস্তুটা হলো, এই ঘনবস্তুটার নাম বেলুন বা সিলিন্ডার। বেলুন বা সিলিন্ডার। এই বেলুনের সমবৃত্ত বেলুনের দুই প্রান্তকে বৃত্তাকার তল, মানে এই এক পাশে আর এই আর এক পাশ, এই দুটো পাশ কি বৃত্তাকার তল। আর বক্র তলকে বক্রপৃষ্ঠ, আর এই যে মাঝের এই অংশকে বলতেছে লাগা বক্রপৃষ্ঠ। আর এই সমস্ত অংশকে একত্রে বলতেছে সমগ্র তলকে বলতেছে, অর্থাৎ এই বৃত্ততল এবং বক্রতল, বৃত্তাকার দুটো তল আর বক্রতল, এই দুটো যদি যোগ করা যায় তাহলে আমরা বলবো সমগ্র তলকে পৃষ্ঠতল বলে। আয়তাকার অক্ষের ঘূর্ণয়মান সমান্তরাল, অক্ষের সমান্তরাল ঘূর্ণয়মান বাহুটিকে বেলুনের সৃজন বা উৎপাদক বলে। মানে যে বাহুটা ঘুরবে, ঘূর্ণয়মান যে বাহুটা ঘুরবে সেই বাহুকে আমরা বলবো কি সৃজন বা উৎপাদক রেখা। সমবৃত্ত বেলুনের ভূমির ব্যাসার্ধ, মানে এই ভূমির যদি ব্যাসার্ধ আর এবং বেলুনটার উচ্চতা যদি এস হয়, তাহলে ভূমির ক্ষেত্রফল, ভূমিটা কি একটা বৃত্ত, সেই বৃত্তের ক্ষেত্রফল কি পাই আর স্কয়ার বর্গ একক। এবার বক্রপৃষ্ঠের ক্ষেত্রফলের সূত্র, বক্রপৃষ্ঠের ক্ষেত্রফলের সূত্র মানে পরিধি, এই বৃত্তটার কি পরিধি, মানে এই পাশ থেকে এই পাশ, পরিধির সূত্র কি 2 পাই আর, তাকে যদি এই উচ্চতা দ্বারা গুণন করা যায় তাহলে এই বক্রপৃষ্ঠের ক্ষেত্রফলের সূত্র পাবো আমরা কি 2 পাই আর এইচ। তাহলে 2 পাই আর টা কি পরিধি আর এইচটা কি উচ্চতা, পরিধিকে যদি উচ্চতা দ্বারা গুণন করা যায় তাহলে আমরা ক্ষেত্রফল পাইলাম। এবার সমগ্র তলের বা সমগ্র তলের বা পৃষ্ঠতলের ক্ষেত্রফল, সম্পূর্ণ তলের বা সমগ্র তলের বা পৃষ্ঠতলের ক্ষেত্রফল। তাহলে এই দুটি বৃত্ত আছে, এই দুটি বৃত্তের ক্ষেত্রফল আর এই বক্রতলের ক্ষেত্রফল, এই দুটো যোগ করলে পরে আমরা পাবো সমগ্র তলের ক্ষেত্রফল। তাহলে কি হবে, এই বৃত্তের ক্ষেত্রফল যোগ আর একটা বৃত্ত আছে প্লাস বক্রপৃষ্ঠ 2 পাই আর এইচ, এটা যদি যোগ করি কয়টা, এটা হয়ে দুইটা, 2 পাই আর স্কয়ার প্লাস 2 পাই আর এইচ। এখান থেকে 2 পাই আর কমন নেব, 2 পাই আর কমন নিলাম, এখানে বাইশপনে একটা এ আর এখানে বাইশপনে এইচ। এই কারণে তার ক্ষেত্রফল সূত্র হলো কি 2 পাই আর ব্র্যাকেট আর প্লাস এইচ বর্গ মিটার। এইবার আয়তনের সূত্র, তাহলে আয়তনের সূত্র পাই আর স্কয়ার এইচ। আয়তনের সূত্র এই বৃত্তের ক্ষেত্রফল গুণন উচ্চতা, বৃত্তের ক্ষেত্রফল, এটা বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কয়ার আর এইচ হলো উচ্চতা, তাহলে এই হলো আয়তনের সূত্র পাই আর স্কয়ার এইচ। শিক্ষার্থীবৃন্দ, তোমরা এই সূত্রগুলো ভালোভাবে পড়ে রাখবা। এই সূত্রগুলো যদি তোমরা আয়ত্ত রাখতে পারো তাহলে গাণিতিক সমস্যাগুলো সমাধান করতে কোনো সমস্যা হবে না। এইবার ঘনবস্তু সম্পর্কে বিভিন্ন গাণিতিক সমস্যার সমাধান। 1 নম্বর, এটি আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য 16 মিটার, প্রস্থ 12 মিটার, উচ্চতা 4.5 মিটার। এই পৃষ্ঠতলের ক্ষেত্রফল, কর্ণের দৈর্ঘ্য এবং আয়তন নির্ণয় করো। তাহলে আমরা আয়তাকার ঘনবস্তুর যে তিনটে সূত্র পড়িয়ে এসেছি, কর্ণের সূত্র রুট এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার, সমগ্র তলের ক্ষেত্রফল 2 ব্র্যাকেট এবি প্লাস বিসি প্লাস সি, আর আয়তন এবিসি, এই তিনটে সূত্র অ্যাপ্লাই করে আমার এই অঙ্কটা করতে হবে। তাহলে মনে করি আয়তাকার ঘনবস্তু দৈর্ঘ্য এ সমান কত 16 মিটার, প্রস্থ বি সমান কত 12 মিটার,
উচ্চতা সি সমান কত? 4.5 মিটার। তাহলে আমরা জানি পৃষ্ঠতলের ক্ষেত্রফল আমরা জানি কি পৃষ্ঠতলের ক্ষেত্রফল মানে সমস্ত পৃষ্ঠের ক্ষেত্রফল কত হবে? 2 ব্র্যাকেট AB প্লাস BC প্লাস সি। তখন মানগুলো বসাবো। এর মান কত? 16, বির মান 12, বির মান 12, সির মান 4.5, সির মান 4.5, এর মান 16। আর এই দুইটা 16 আর 12 গুণ করব 192, 12 আর 4.5 গুণ করব 54, 4.5 আর 16 গুণ করব 72, আর এই মাঝের কয়টা যোগ করে তাকে 2 দ্বারা গুণন করলে 636 বর্গ মিটার। তাহলে এর সমস্ত পৃষ্ঠের ক্ষেত্রফল কত হবে? 636 বর্গ মিটার। এইবার কর্ণ। আমরা কর্ণের সূত্র জানি কি? রুট এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার। এর মান বসাবো, বির মান বসাইলাম, সির মান 16 16 গুণন করব 256, 12 12 গুণন করব 144, 4.5 4.5 গুণন করব 20.25, আর এই মোটগুলো যোগ করলাম 420.25, আর এই অংশটার বর্গমূল করলে পরে 20.5 মিটার। তাহলে কর্ণের মান পাইলাম কত? 20.5 মিটার। এইবার আমরা জানি আয়তনের সূত্র কি? ABC। এর মান বসাইলাম, বির মান বসাইলাম, সির মান, মানে তিনটে মান গুণন করলাম। গুণন করলে কত হয়? 864, যেহেতু আয়তন তাই ঘন মিটার। এইবার আমরা আয়তার ঘন বস্তুর আয়তন, কর্ণের দৈর্ঘ্য এবং সমস্ত পৃষ্ঠের ক্ষেত্রফল নির্ণয় করতে পারবো। এবার আরেকটা দেখো, একটি আয়তাকার ঘনবস্তু দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতার অনুপাত, ওটা ডাইরেক্ট মান দেওয়া ছিল, 1 নম্বরে ডাইরেক্ট মান দেওয়া ছিল, আর মান না দিয়ে অনুপাত দিছে 21:16:12। কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে 87 সেন্টিমিটার হলে এর সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে আমরা জানি এই অনুপাত দেওয়া থাকলে একে একটা চলক দ্বারা গুণন করলে স্ব মান বের হয়ে যায়। তাহলে মনে করে আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য কি দ্বারা লেখে? এ সমান কত? 21x সেন্টিমিটার। প্রস্থ বি সমান কত? 16x সেন্টিমিটার। উচ্চতা সি সমান কত? 12x সেন্টিমিটার। কর্ণের দৈর্ঘ্য ডি সমান কত? 87 সেন্টিমিটার। তাহলে আমরা জানি আয়তাকার ঘনবস্তু কর্ণ সমান রুট এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার। এইবার দেখো আমি মান বসাবো। এই কর্ণের মান বসাইলাম কত? 87। এর মান বসাবো কত? 21x। বির মান বসাবো কত? 16x। সির মান বসাবো কত? 12x। এইবার 21x গুণন করলে 441x স্কয়ার। 16x গুণন করলে 256x স্কয়ার। 12x গুণন করলে 144x স্কয়ার। আর এই মাঝের এই মোট অংশটুকু যোগ করলাম 841x স্কয়ার। এইবার এখানে যেহেতু রুট আছে, রুট তুলে দিতে হবে, আর রুট তুলে দেওয়ার একটাই নিয়ম, উভয় পক্ষে বর্গ করা। উভয় পক্ষে বর্গ করলাম। এইবার 87 গুণন করলাম 7569। 841 এই স্কয়ার আর রুট কেটে গেল, তাহলে বাঁচলো কত? 841x স্কয়ার। উভয় পক্ষকে 841 দ্বারা ভাগ করলাম, তাহলে 841 দ্বারা 7569 কে যদি ভাগ করা যায় তাহলে কি হয়? 9 হয়। আর এইটাকে যদি 841 দ্বারা ভাগ করা যায় তাহলে 841 কেটে যাবে, তাহলে কত হবে? x স্কয়ার হবে। এইবার উভয় পক্ষে বা x স্কয়ার সমান 9, আর এই 9 এর বর্গমূল 3, তাহলে x সমান কত বাড়াইলো? 3। সুতরাং তাহলে আমি দৈর্ঘ্য কত ধরছিলাম? 21x। তাহলে দৈর্ঘ্য কত? এ সমান 21x সেন্টিমিটার। এইবার এই x এর মানটা বসাইলাম 3, তাহলে 21 আর 3 গুণন করব 63 সেন্টিমিটার। অনুরূপভাবে প্রস্থ সমান কত? প্রস্থ 16x। এইবার এই x এর মান বসাইলাম, তাহলে 16 গুণন 3, আর এই দুটো গুণন করে নামাইলাম 48 সেন্টিমিটার। উচ্চতা কত ধরছি? 12x সেন্টিমিটার। এইবার এই x এর মান বসাইলাম 3, 12 দ্বারা 3 কে গুণ করব 36 সেন্টিমিটার। তাহলে আমরা দৈর্ঘ্য পেলাম কত? 63। প্রস্থ পেলাম কত?
48, উচ্চতা পেলাম কত 36। এইবার পৃষ্ঠতলের ক্ষেত্রফল, পৃষ্ঠতলের কি ক্ষেত্রফল সমান 2 ব্র্যাকেট AB প্লাস BC প্লাস CA বর্গ সেন্টিমিটার। এবার আগেরটার অঙ্কের মতন মান বসাবো, এর মান বসালাম, বির মান, বির মান, সির মান, সির মান, এর মান। এখন এই 63 48 গুণন করে নামাইলাম, 48 36 গুণন করে নামাইলাম, 36 63 গুণন করে নামাইলাম। আর এই 3 গুণনফল যোগ করে তাকে 2 দ্বারা গুণন করব, 14040 বর্গ সেন্টিমিটার, 14040 বর্গ সেন্টিমিটার। এইবার দেখো, একটি আয়তাকার ঘনবস্তুর 48 বর্গ মিটার ভূমির উপর দণ্ডায়মান। তাহলে ভূমি, আয়তাকার ঘনবস্তু, ভূমিকে ধরলাম, ভূমির দৈর্ঘ্য এ, প্রস্থ বি, তাহলে ভূমির ক্ষেত্রফল কত এবি, তাহলে সেই এবির একটা তলের এবির মান দেওয়া আছে 48। এর উচ্চতা, উচ্চতা কি রাখবো সি, সি আছে 3 মিটার, কর্ণকে কি দ্বারা লিখবো ডি, ডি আছে 13 মিটার। তাহলে আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা, দৈর্ঘ্য ও প্রস্থ নির্ণয় করো। তাহলে মনে করে আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য কি এ মিটার, প্রস্থ কি বি মিটার, উচ্চতা সি সমান কত দেওয়া আছে 3 মিটার, কর্ণ ডি সমান কত দেওয়া আছে 13 মিটার। তাহলে প্রস্থ মতে ভূমির ক্ষেত্রফল কি এবি, আর এবির মান কত দেওয়া আছে 48। তাহলে প্রস্থ মতে এবি সমান কত, এবি সমান 48। সুতরাং এ সমান 48 ভাগ বি, 1 নম্বর সমীকরণ দিয়ে রাখলাম। এবং কর্ণের সূত্র কি রুট এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার, উভয় পক্ষকে বর্গ করলাম, ডি স্কয়ার হলো, আর এই পাশ থেকে রুট উঠে গেল। এইবার ডি এর মান বসাবো, এর মান 1 নম্বরে বাই বাই করে রাখছি কত 48 বাই বি, বির মান নাই, সির মান 3, 13 13 গুণন করে নামাইলাম 169, 48 48 গুণন করে নামাইলাম 2360, আর এই বি স্কয়ার বি বি গুণন করে নামাইলাম কি বি স্কয়ার, এই বি স্কয়ার রয়ে গেল 3 থেকে 9। এইবার এরা যা আছে তাই এই পাশে লসাগু করলাম, ডান পাশে কি করলাম লসাগু করলাম, লসাগুর মান কত বি স্কয়ার, আর এই বি স্কয়ারকে এই বি স্কয়ার দ্বারা ভাগ করলে কত হবে 1, এই 1 দ্বারা এই দেখে যদি গুণন করি তাহলে ওইটি হবে। আবার এর নিচে মনে মনে 1 আছে, এই 1 কে যদি বি স্কয়ার দ্বারা ভাগ করি তাহলে বি স্কয়ার, সেই বি স্কয়ার আর এই বি স্কয়ার যদি আমি গুণন করি তাহলে কি হবে বি টু দি পাওয়ার 4। এর নিচে মনে মনে 1 আছে, 1 দ্বারা যদি এই বি স্কয়ার কে ভাগ করি তাহলে বি স্কয়ার, সেই বি স্কয়ার দ্বারা যদি 9 কে গুণন করি তাহলে 9 বি স্কয়ার। এইবার আড়াআড়ি গুণন করব, এই 169 নিচে 1 আছে, 1 দ্বারা এটা গুণন করব তাহলে এই জিনিসটাই হলো, আর এই বি স্কয়ার দ্বারা 169 কে গুণ করব 169 বি স্কয়ার। এইবার দেখো সাজাইছি, তাহলে বা বি টু দি পাওয়ার 4 আগে নিলাম, প্লাস 9 বি স্কয়ার নিলাম, ডান পাশ থেকে 169 বি স্কয়ার কে বাম পাশে আনলাম, প্লাস ছিল মাইনাস হয়ে গেল, প্লাস 2360 সমান কত 0, বা বি টু দি পাওয়ার 4 169 বি স্কয়ার থেকে 9 বি স্কয়ার বাদ দেব, কত হবে 160 বি স্কয়ার প্লাস 2360। এইবার এই 2360 কে ভাঙে এমন দুটো অংশে ভাগ করব যাতে যোগ বিয়োগ করলে 160 হয়। তাহলে আমি নিলাম কত -144 আর -16, তাহলে 144 আর 16 যদি গুণন করি তাহলে 2360 হয়, আর এই 144 আর 16 যদি যোগ করি তাহলে কি হবে 160। আর এই দূরের থেকে বি স্কয়ার কমন যায়, কি কমন যায় বি স্কয়ার, এই বি স্কয়ার দ্বারা বি4 কে ভাগ করলে বি স্কয়ার, এই বি স্কয়ার দ্বারা 144 বি স্কয়ার কে ভাগ করব -144। এইবার এই দূর থেকে কমন যায় 16,
তাহলে 16 কমন নিলাম, এই 16 দ্বারা এটা ভাগ করব, তাহলে কই হয় বি স্কয়ার প্লাস মাইনাস মাইনাস এই 16 দ্বারা 223 কে ভাগ করব 144। এইবার এই জিনিস একই জিনিস, তাহলে বি স্কয়ার মাইনাস 144 কমন নিলাম, তাহলে এখান থেকে বাঁচল কি বি স্কয়ার, এখান থেকে বাঁচল কি মাইনাস 16। এখন হয় বি স্কয়ার মাইনাস 144 সমান কত 0, বা বি স্কয়ার সমান 144 আর উভয়কে বর্গমূল করব বি সমান 12, অথবা বি স্কয়ার মাইনাস 16 সমান কত 0, বা বি স্কয়ার সমান কত 14, উভয় পক্ষে বর্গমূল করলাম, তাহলে বি সমান কত 4। তাহলে আমি বি এর মান দুটো মান পেলাম, একটা কি একটা 12 আর একটা 4, একটা 12 আর একটা কি 4, একটা 12 আর একটা 4। তাহলে যখন বি এর মান 12 হয় তখন আমরা 1 হতে পাই, একই লিখছি কি এ সমান 48 বাই বি, বি এর মান 12 বসাই দিলাম আর 48 কে 12 দ্বারা ভাগ করব কত হয় 4। এইবার বি সমান যদি 4 হয় তাহলে 1 হতে পাই, তাহলে এ সমান 48 বাই বি, বি এর মান 4 বসাইলাম, 48 কে 4 দ্বারা ভাগ করলাম কত হলো 12। তাহলে বি এর মান যখন 12 তখন এর মান 4। শিক্ষার্থী বিন্দু খেয়াল করো, এ হলো কি দৈর্ঘ্য আর বিটা কি প্রস্থ, তাহলে এখানে প্রস্থই বড় হইতেছে আর দৈর্ঘ্য ছোট হইতেছে, তাই এই মানটা আমরা নেব না, দৈর্ঘ্য সবসময় বড় হবে। আর এখানে যখন বি এর মান 4 তখন এর মান কত 12, এইটা ঠিক আছে, দৈর্ঘ্য বড় আর প্রস্থ ছোট, তাহলে সুতরাং দৈর্ঘ্য সমান কত মিটার 12 মিটার আর প্রস্থ সমান কয় মিটার 4 মিটার। এইবার একটা দেখো অঙ্ক, একটি আয়তাকার কাঠের বাক্সের বাহিরের মাপ যথাক্রমে 4 সেন্টিমিটার 6 সেন্টিমিটার 8 সেন্টিমিটার 6 সেন্টিমিটার 4 সেন্টিমিটার, এর ভিতরে সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল 88 বর্গ সেন্টিমিটার, বাক্সটির কাঠের পুরুত্ব কত? সবাই বাক্সের দিকে খেয়াল করো, আর বাক্স না জানলে যার যার রুমের দিকে খেয়াল করো। রুম একটা আয়তাকার ঘনবস্তু যার দৈর্ঘ্য আছে প্রস্থ আছে উচ্চতা আছে, এই ওয়াল সহ বাহিরের মাপ দেওয়া আছে 8 সেন্টিমিটার 6 সেন্টিমিটার 4 সেন্টিমিটার, এই ওয়ালের পুরুত্ব হলো এক্স, তাহলে এই ওয়ালের পুরুত্ব ভিতরে ক্ষেত্রফল আছে 88, তাহলে এই ওয়ালের পুরুত্ব কত? তাহলে খেয়াল করো সবাই একটু, একটা তল আমি আঁকাই, এই মেজও আঁকাইলাম দরজার নিচে, এটা বাহিরের মাপ, এক্স মিটার চওড়া ওয়াল আছে, এটা হলো ভিতর, তাহলে এইটা কত এক্স, এই বাহিরে কত 8, তাহলে এই ভিতরে কত আসবো 8 বিয়োগ এই পাশে এক্স বাদ দিব এই পাশে এক্স বাদ দিব, এই কারণে ভিতরে দৈর্ঘ্য লিখলাম 8 বিয়োগ এক্স সেন্টিমিটার সমান 8 বিয়োগ 2x সেন্টিমিটার। অনুরূপ ভাবে ভিতরের প্রস্থ বি সমান 6 বিয়োগ এক্স সেন্টিমিটার সমান 6 বিয়োগ 2x সেন্টিমিটার, এবং ভিতরের উচ্চতা সি সমান 4 বিয়োগ এক্স সেন্টিমিটার সমান 4 বিয়োগ 2x সেন্টিমিটার। এইবার আমরা জানি আয়তাকার ঘনবস্তু সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফলের সূত্র 2 ব্র্যাকেট ab প্লাস bc প্লাস c, এই 2 রয়ে গেল, এর মান বসাইলাম 8 মাইনাস 2x, বি এর মান বসাইলাম 6 মাইনাস 2x, বি এর মান বসাইলাম 6 মাইনাস 2x, সি এর মান বসাইলাম 4 মাইনাস 2x, সি এর মান বসাইলাম 4 মাইনাস 2x, আর এর মান বসাইলাম 8 মাইনাস 2x। এইবার শিক্ষার্থী বিন্দু গুণনের পালা, প্রথমে এই 8 দ্বারা 6 কে গুণন করব, তাহলে 6 8টা কত 48, তারপরে এই 8 দ্বারা 2x কে গুণন করব, 8 দুগুণা 16 মাইনাস 16x, এই 8 এর কাজ শেষ। এইবার এই মাইনাস 2x দ্বারা 6 কে গুণ করব মাইনাস 12x, এই মাইনাস 2x দ্বারা মাইনাস 2x কে গুণ করব প্লাস মাইনাস প্লাস 2 দুগুণা 4 x স্কয়ার। এইভাবে এই 6 দ্বারা যদি 4 কে গুণ করি 24 হয়, এই 6 দ্বারা যদি 2x কে গুণ করি
-12x হয়। এই 2x দ্বারা -2x দ্বারা 4 কে গুণলে 4 দুগুণা -8 হয়। এই 2x দ্বারা -4x কে গুণ করব, এই 2x এ গুণ করব +4x²। অনুরূপভাবে এই প্লাস প্লাসে প্লাস 4×8 = 32। এই প্লাস মাইনাসে মাইনাস 4 দুগুণা 8। এই মাইনাস প্লাসে মাইনাস 8 দুগুণা 16। মাইনাস মাইনাসে প্লাস 2 দুগুণা 4x²। এইবার এই একটা 48 48 24 32 যোগ করলাম 104। এই 16x -16x -12x -12x -8x -8x -16x যোগ করব -72x প্লাস 4x² প্লাস 4x² প্লাস 4x² যোগ করব 12x²। এইবার এই 2 দ্বারা সবটিকে গুণন করলাম, তাহলে 208 মাইনাস 144x প্লাস 24x² বর্গ সেন্টিমিটার। এটা বের হলো কি? ভিতরের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল। আবার ভিতরের সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফলের মান দেওয়া আছে কত? 88। আবার মান বের করলাম কত? এইটা। তাহলে একই জিনিসের দুইবার মান বের করলাম, দুইবার মান একই হবে। তাই প্রশ্ন মতে এই হিসাবকৃত মান সমান দেওয়া আছে মান। এবার এটা থেকে 8 কমন নিলাম, তাহলে 8 দ্বারা 208 কে ভাগ করলে 26, 8 দ্বারা 144 কে ভাগ করব 18, 8 দ্বারা 24 কে ভাগ করব 3। এই 8 যদি 8 দ্বারা উভয় পক্ষে 8 দ্বারা ভাগ করতেছি, এটাকে 8 দ্বারা ভাগ করলাম, এটাকে 8 দ্বারা ভাগ করলাম, তাহলে বাম পাশ থেকে 8 উঠে গেল, ডান পাশে 8 11 88। এইবার সবগুলোকে বাম পাশে লিখে ডান পাশে 0 ভাগ দিলাম, তাহলে 3x² - 18x 26 থেকে 11 বাদ দেব 15, 3 15 45, 45 কে ভেঙে কয় বানাবো? 18। এই সরি, আগে কি লিখছি? 3 কমন লিখছি, তাহলে 3 দ্বারা ভাগ করব x², 3 দ্বারা 18 কে ভাগ করব 6, 3 দ্বারা 15 কে ভাগ করব 5। সেক্ষেত্রে কিন্তু উৎপাদকের নিয়ম, আগে কমন যায় কিনা সে কমন নিতে হবে। এইবার উভয় পক্ষকে 3 দ্বারা ভাগ করলাম, তাহলে এই পাশে 3 উঠে গেল, বাম পাশে, ডান পাশে 0 নিচে 3 মানে 0। এইবার 5 কে 5, 5 কে ভেঙে 6 বানাবো, তাই আমি -5x আর x লিখি। 5 আর 1 যোগ করব 6, 5 আর 1 গুণ করব 5। এই দূরের থেকে কি কমন যায়? x কমন, তাহলে x দ্বারা x² কে ভাগ করব, কি হবে? x। x দ্বারা 5x কে ভাগ করব 5। এই দূরের থেকে কমন যায় 1, 1 দ্বারা x কে ভাগ করব x, মাইনাস প্লাসে মাইনাস, 1 দ্বারা 5 কে ভাগ করব 5। এইবার x - 5 কমন নিলাম, তাহলে এখানে অবশিষ্ট রইল কি? x, আর এখানে -1। বাট x - 5 নট ইজ ইকুয়াল টু 0। এটাকে 0 ধরলাম না। কেন 0 ধরলাম না? এটা যদি 0 ধরি, তাহলে x এর মান কত বের হয়? 5। তাই আমার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দেওয়া আছে কত? 8, 6 আর 4, কিন্তু পুরুত্ব বের হইল লাগা কত? 5। তাহলে তো ভিতরে জায়গায় থাকলো না, ভিতরে জায়গায় থাকলো না। তাহলে এই পুরুত্ব ওই যে 3টে মান দেওয়া থাকবো, ওই 3টে মানের চাইতে ছোট হতে হবে পুরুত্বকে। তাই পুরুত্বের যে মানটা বড়, সেই মানটা আমরা গ্রহণ করব না, এই কারণে এটাকে নট লিখছি। সুতরাং x - 1 সমান কত? 0। সুতরাং x সমান কত? 1। সুতরাং বাক্সটির কাঠের পুরুত্ব কত? 1 সেন্টিমিটার। এবার দেখো আরেকটা অঙ্ক। একটি দেওয়ালের দৈর্ঘ্য 25 মিটার, উচ্চতা 6 মিটার এবং পুরুত্ব 30 সেন্টিমিটার। আগের অঙ্কটার মতন একটা ওয়াল ধরো তিনি। এই ওয়ালের দৈর্ঘ্য দেওয়া আছে কত? 25, উচ্চতা দেওয়া আছে কত? 6, আর এই ওয়ালটা মোটা কতটুকু, পুরুত্ব কতটুকু, সেটা 30 সেন্টিমিটার। আবার একটা ইটের দৈর্ঘ্য দেওয়া আছে, প্রস্থ দেওয়া আছে, উচ্চতা দেওয়া আছে। তাহলে এই ওয়ালটা তৈরি করতে মোট কতগুলো ইট দরকার? তাহলে শিক্ষার্থীবৃন্দ, এই ধরনের অঙ্ক আমি এর আগে আলোচনা করছি। এই সংখ্যা বের করতে হলে আগে মোট ক্ষেত্রফল বা আয়তন বের করতে হবে, আর একজনের ক্ষেত্রফল বা আয়তন বের করতে হবে। যেহেতু এই জায়গা দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, তাই এটা আয়তন বের করব। তাই আগে মোট দেওয়ালের আয়তন বের করব, আর একটা দেওয়ালের আয়তন বের করব। মোট দেওয়ালের আয়তনকে একটা দেওয়ালের আয়তন দ্বারা ভাগ করব, ভাগ করলেই তো ইটের সংখ্যা পেয়ে যাব। তাহলে দেওয়ালের দৈর্ঘ্য সমান 25 মিটার, যেহেতু সেন্টিমিটার আছে তাই সেন্টিমিটার নেব। 25 কে 100 দ্বারা গুণ করব, 2500 সেন্টিমিটার।
উচ্চতা 6 মিটার, 100 দ্বারা গুণন করলাম 600 সেন্টিমিটার, পুরুত্ব 30 সেন্টিমিটার। তাহলে দেওয়ালের আয়তন দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন পুরুত্ব ঘন সেন্টিমিটার, আর এই তিনটে গুণন করব, এই মানটা পেয়ে যাবো। আর একটা ইটের দৈর্ঘ্য 10 সেন্টিমিটার, একটা ইটের প্রস্থ 5 সেন্টিমিটার, একটা ইটের উচ্চতা 3 সেন্টিমিটার। তাহলে একটা ইটের আয়তন দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা, এই তিনটে গুণন করব 150 ঘন সেন্টিমিটার। তাহলে আমরা এই আগে পেয়েছি কত, এইটা হলো গা এই দেওয়ালের আয়তন, আর এইটা পেলাম কি একটা ইটের আয়তন। আর এই দেওয়ালের আয়তন কি এই একটা ইটের আয়তন দ্বারা যদি ভাগ করি তাহলে আমার ইটের সংখ্যা, তাহলে দেওয়ালের আয়তন ভাগ একটা ইটের আয়তন সমান একক দশক শতক হাজার লক্ষ, 3 লক্ষ ইটের প্রয়োজন। কয় লক্ষ ইটের প্রয়োজন? 3 লক্ষটি ইটের প্রয়োজন। এইভাবে আমরা সংখ্যার অঙ্কগুলো করব। এইবার 6 নম্বর অঙ্ক, একটি ঘনক আকৃতি, ঘনক মানে কি যার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সমান, বস্তুর পৃষ্ঠতলের ক্ষেত্রফল 2400 বর্গ সেন্টিমিটার হলে এর কর্ণের দৈর্ঘ্য কত? তাহলে মনে করি ঘনকের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য কত? a সেন্টিমিটার। তাহলে ঘনকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল আমরা জানি 6a স্কয়ার। তাহলে ক্ষেত্রফল দেওয়া আছে কত? 2400। আবার আমরা ক্ষেত্রফল সূত্র থেকে বের করলাম কত? 6x স্কয়ার। তাহলে এটি দুটোর সমান। তাহলে প্রশ্ন মতে 6x স্কয়ার সমান 2400। উভয় পক্ষকে 6 দ্বারা ভাগ করলাম। তাহলে x সমান কত? 400। উভয় পক্ষকে বর্গমূল করলাম। a সমান 20 সেন্টিমিটার। তাহলে আমরা কি পেয়ে গেলাম? বাহুর মান পেয়ে গেলাম। এইবার কর্ণের দৈর্ঘ্য সূত্র আমরা জানি √3a। √3 মান বসাইলাম, a এর মান বসাইলাম। এই √3 মানকে এর মান দা গুণ করলাম 34.64 সেন্টিমিটার। আরেকটা অঙ্ক দেখো, কোন ঘনকের পৃষ্ঠতলের কর্ণের দৈর্ঘ্য মানে একটা পৃষ্ঠের কর্ণ, ঘনকের কয়টা পৃষ্ঠ? 6টা পৃষ্ঠ। তার একটা পৃষ্ঠ কি? একটা পৃষ্ঠ কিন্তু বর্গ, একটা পৃষ্ঠ একটা বর্গক্ষেত্র। ঘনকের এই একটা পৃষ্ঠ, এই একটা পৃষ্ঠ কি বর্গ, যার দৈর্ঘ্য a, প্রস্থ a। তাহলে কর্ণের সূত্র কি আসবো? আমরা বর্গের কর্ণের সূত্র জানি √2a। এই √2 এর মান দেওয়া আছে 8√2 একটা পৃষ্ঠের। যদি বলে ঘনকের কর্ণের মান, তখন কিন্তু √3a হতো। আর বলছে ঘনকের একটা পৃষ্ঠের কর্ণের মান, তাহলে √2a হলো কত? 8√2 সেন্টিমিটার হলে এর কর্ণের দৈর্ঘ্য এবং এর আয়তন নির্ণয় করো। তাহলে মনে করি ঘনকের ধার কত? a সেন্টিমিটার। তাহলে ঘনকের পৃষ্ঠতলের কর্ণের দৈর্ঘ্য a√2 সেন্টিমিটার। প্রশ্ন মতে এই a√2 সমান 8√2, উভয় পক্ষ থেকে √2 তুলে দিলাম। তাহলে সুতরাং a সমান কত হয়েছিল? 8 সেন্টিমিটার। এইবার বাহুর মান পেয়ে গেলাম। তো কর্ণের মানও বের করতে পারবো, আয়তনও বের করতে পারবো, যেটা বের করতে বলে আমরা পারবো। এবার কর্ণের দৈর্ঘ্য সমান a√3। তাহলে এর মান বসাইলাম, এই এর মানকে √3 এর মান দ্বারা যদি গুণন করি তাহলে 13.86 সেন্টিমিটার প্রায়। আর আয়তন, ঘনকের আয়তনের সূত্র জানি আমরা a কিউব, এর মান বসাইলাম 8, 8 8 8 3 দিয়ে 8 গুণন করব 512 ঘন সেন্টিমিটার। আরেকটা দেখো, 12 সেন্টিমিটার উচ্চতা বিশিষ্ট এই একটা বেলুন। তাহলে বেলুনের উচ্চতাকে কি দ্বারা লেখে? h। তাহলে h এর মান কত? 12। 12 সেন্টিমিটার বিশিষ্ট একটি বেলুনের ভূমির ব্যাসার্ধ 5। তাহলে উচ্চতা কত দেওয়া আছে? 12, তার মানে h 12। ভূমির ব্যাসার্ধ দেওয়া আছে কত? 5, তার মানে r সমান 5। আমরা জানি বেলুনের দুইটা জিনিস, একটা উচ্চতা আর একটা ভূমির ব্যাসার্ধ। ভূমির ব্যাসার্ধকে কি দ্বারা লেখে? r দ্বারা। আর উচ্চতাকে কি দ্বারা লেখে? h দ্বারা। তাহলে h এর মান দেওয়া আছে কত? 12। আর উচ্চতার মান দেওয়া আছে r এর মান দেওয়া আছে কত? 5। এর পৃষ্ঠতলের ক্ষেত্রফল এবং পৃষ্ঠতলের ক্ষেত্রফল বললে সমস্ত পৃষ্ঠের ক্ষেত্রফল,
আর আয়তন নির্ণয় করো। তাহলে মনে করি বেলুনের উচ্চতা এই সমান 12 সেন্টিমিটার, ভূমির ব্যাসার্ধ আর সমান 5 সেন্টিমিটার। এইবার আমরা সমস্ত পৃষ্ঠের ক্ষেত্রফলের সূত্র কি জানি? 2 পাই আর ব্র্যাকেট আর প্লাস এইচ। 2 রয়ে গেল, পায়ের মান বসাইলাম, আর এর মান বসাইলাম, এই আর এর মান বসাইলাম, এইচ এর মান 5 আর 12 যোগ করলাম 17। এইবারে 4খানা মান গুণন করলাম, 534.072 বর্গ সেন্টিমিটার। এবার আমরা আয়তনের সূত্র জানি পাই আর স্কয়ার এইচ। তাহলে পায়ের মান বসাবো, আর এর মান বসাবো, এইচ এর মান বসাবো। 5 5 25, 25 কে 12 দ্বারা গুণ করবো, তাকে 3.1416 দ্বারা গুণ করবো। তাহলে মোট মানকে গুণ করলাম 942.48 ঘন সেন্টিমিটার। এবার দেখো একটি বেলুনের বক্রতলের ক্ষেত্রফল। এইবার বক্রতল, তাহলে বক্রতলের সূত্র কি ক্ষেত্রফলের? 2 পাই আর এইচ। তাহলে 2 পাই আর এইচ এর মান কত দেওয়া আছে? 100 বর্গ সেন্টিমিটার। এবং এর আয়তনের সূত্র কি? পাই আর স্কয়ার এইচ। এর মান দেওয়া আছে কত? 150 ঘন সেন্টিমিটার। বেলুনের উচ্চতা এবং ভূমির ব্যাসার্ধ নির্ণয় করো। মনে করি বেলুনের ব্যাসার্ধ 8 সেন্টিমিটার, উচ্চতা এইচ সেন্টিমিটার। তাহলে আমরা জানি বেলুনের বক্রতলের ক্ষেত্রফলের সূত্র 2 পাই আর এইচ বর্গ সেন্টিমিটার, বেলুনের আয়তন পাই আর স্কয়ার এইচ ঘন সেন্টিমিটার। প্রশ্ন মতে এই বক্রতলের ক্ষেত্রফলের মান দেওয়া আছে কত? 100, 1 নম্বর সমীকরণ দিলাম। আর এই আয়তনের মান দেওয়া আছে কত? 150, 2 নম্বর সমীকরণ দিলাম। এখন এই 2 যে বড়, একটা ছোট, তাহলে 2/1 হতে পাই, 2/1 হতে পাই। তাহলে 2 নম্বরের মান উপরে লিখবো, আর 1 নম্বরের মান নিচে লিখলাম। এই 2 নম্বরের মান উপরে আর 1 নম্বরের মান নিচে। এইবারে এইচ এইচ কেটে দিলাম, পাই পাই কেটে দিলাম, আর আর কেটে দিলে উপরে একটা আর বাঁচবে। তাহলে উপরে বাঁচলো কি? আর, নিচে বাঁচলো 2। আর এই 0 0 কেটে দিলাম, 5 দ্বারা 5 দ্বারা কাটবো 3, 5 দ্বারা কাটবো 2। তাহলে এর পাশে 3/2। উভয় পক্ষে নিচ থেকে 2 কেটে দিলাম। সুতরাং আর সমান কত ছিল? 3। তাহলে ভূমির ব্যাসার্ধ পেয়ে গেলাম, আর এর মান 3। এবং এই আর এর মান যে কোনো একটা সমীকরণে বসালে পরে আর একটা মান পেয়ে যাব। তাহলে আর এর মান 1 বসিয়ে পাই। তাহলে 1 এ 2 গুণন পায়ের মান 3.1416 গুণন আর এর মান 3, এইচ এর মান 9 সমান 300, এই 100। এই কটা যদি গুণন করি তাহলে এত এইচ সমান 100। উভয় পক্ষকে 18.8496 দ্বারা ভাগ করলাম। তাহলে হলো এইচ সমান 5.31। সুতরাং বেলুনের উচ্চতা কত পেলাম? 5.31 সেন্টিমিটার। আর বেলুনের ভূমির ব্যাসার্ধ পাইলাম কত? 3 সেন্টিমিটার। শিক্ষার্থীবৃন্দ, আর একটা অঙ্কগুলোকে প্রশ্নটা ভালো করে বুঝতে হবে। প্রশ্নটা এক মুহূর্তে পড়বে, সেই পড়া অনুযায়ী মনে মনে সেই সূত্রটা কল্পনা করবে। যেমন একটি সমমিত ভূমি সিলিন্ডারের বক্রতলের ক্ষেত্রফল। তাহলে আমরা জানি বক্রতলের সূত্র কি? 2 পাই আর এইচ। সেই 2 পাই আর এইচ এর মান দেওয়া আছে 4400। এই আগে যে অঙ্কটা করলাম 100 দেওয়া ছিল, এটা 4400। এর উচ্চতা মানে এইচ দেওয়া আছে 30 সেন্টিমিটার। তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল মানে 2 পাই আর ব্র্যাকেট আর প্লাস এইচ এর মান কত? তাহলে এইভাবে প্রশ্নটা পড়বে, সেই মানের সাথে মিল লিখে সূত্রটা কল্পনা করলেই তোমার অঙ্ক অর্ধেক হয়ে যাবে। মনে করি সিলিন্ডারের ব্যাসার্ধ কত? 8 সেন্টিমিটার এবং উচ্চতা এইচ সমান 30 সেন্টিমিটার। সুতরাং বেলুনের বক্রতলের ক্ষেত্রফল আমরা জানি 2 পাই আর এইচ বর্গ সেন্টিমিটার। আর এই 2 পাই আর এইচ এর মান দেওয়া আছে কত? 4400। 2 পাই আর এইচ এর মান কত? 4400। এইবার মান বসা ক্যালকুলেশন গুলো করব। তাহলে 2 তো 2, পায়ের মান বসাইলাম, আর এর মান নাই, এইচ এর মান বসাইলাম। এই কয়েকটা গুণন করব, এত আর পাইলাম।
আর উভয় পক্ষকে এই মান দ্বারা যদি ভাগ করি তাহলে আর সমান উভয় পক্ষকে মান দ্বারা ভাগ করলাম তাহলে আর সমান কত আসবে, আর সমান আসবো 23.34। আর সমান আসবো কি 23.343। সুতরাং সম্পূর্ণ তলের ক্ষেত্রফলের সূত্র আমরা জানি 2 পাই r ব্র্যাকেট r প্লাস h। 2 পাইর মান r এর মান h এর মান, এই মানটা যোগ করে এই মান পেয়ে গেলাম। আর এই সবগুলো মান গুণন করলাম 7823.75 বর্গ সেন্টিমিটার। এইবার দেখো 11 নম্বর অঙ্ক। একটি কোন আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 12 সেন্টিমিটার, প্রস্থ 5 সেন্টিমিটার। তাহলে এবার আয়তক্ষেত্রে আবার আসলাম। তাহলে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য কত 12, প্রস্থ কত 5। একে বৃহত্তম বাহুর চতুর্দিকে ঘোরালে যে ঘনবস্তু উৎপন্ন হয় তার পৃষ্ঠতলের ক্ষেত্রফল মানে সমস্ত পৃষ্ঠের ক্ষেত্রফল এবং আয়তন নির্ণয় করো। এইবার খেয়াল করো একটু চিত্রটা দিকে। আমি এখানে চিত্রটা আঁকাই নেই, এখানে চিত্রটা আমি আঁকা দিচ্ছি, একটু দেখো। এই একটা আয়ত, এর মান দেওয়া আছে 12, কত দেওয়া আছে 12, আর এটি দেওয়া আছে কত 5। তাহলে এই বড় বাহুকে অক্ষ ধরবো, এই বাহুকে কি ধরবো অক্ষ ধরবো, দুইটা এই ছোট বাহু ঘুরেবো। তাহলে এই বাহুকে ঘুরে নিয়ে পারে এই মতে এই পাশে আসবো। তাহলে দেখো একটা কি উৎপন্ন হলো, একটা বেলুন উৎপন্ন হলো, একটা বেলুন বা সিলিন্ডার উৎপন্ন হলো। সেই উৎপন্ন সিলিন্ডার এর আয়তক্ষেত্রের প্রস্থ যা, উৎপন্ন সিলিন্ডারের ব্যাসার্ধ তাই। এটার দৈর্ঘ্য যা, উৎপন্ন সিলিন্ডারের উচ্চতা তাই। তার মানে উৎপন্ন সিলিন্ডারের ব্যাসার্ধ দেওয়া আছে 5 আর উচ্চতা কত আছে 12। তাহলে দেওয়া আছে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 12 সেন্টিমিটার, প্রস্থ 5 সেন্টিমিটার। একটি বৃহত্তম বাহুর চতুর্দিকে ঘোরালে একটি সমবিভক্ত এবং বেলুন আকৃতির ঘনবস্তু উৎপন্ন হয় যার উচ্চতা a সমান 12 সেন্টিমিটার এবং ভূমির ব্যাসার্ধ r সমান 5 সেন্টিমিটার। উৎপন্ন ঘনবস্তুর পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সূত্র আমরা জানি 2 পাই r ব্র্যাকেট r প্লাস h। 2 পাই এর মান বসাইলাম, r এর মান বসাইলাম, r এর মান আর h এর মান 5 12 যোগ করলে 17, আর এই ককটা গুণন করব 534.071 বর্গ সেন্টিমিটার প্রায়। এইবার আয়তন পাই আর স্কয়ার h, পাই এর মান বসাইলাম, আর এর মান বসাবো, h এর মান বসাবো। 5 5 25, 25 কে 12 দ্বারা গুণন করব, তাকে 3.1416 দ্বারা গুণন করব। তাহলে মোট মান হলো 942.48 ঘন সেন্টিমিটার। আরেকটা লোহার পাইপের অঙ্ক। একটি লোহার পাইপ, পাইপ কি দ্বারা তৈরি হয়েছে লোহা, সে লোহার একটা পাইপের একটা পুরুত্ব আছে। একটি লোহার পাইপের ভিতর এবং বাইরের ব্যাস যথাক্রমে 12 সেন্টিমিটার এবং 14 সেন্টিমিটার এবং পাইপের উচ্চতা 5 মিটার। 1 ঘন সেন্টিমিটার লোহার ওজন 7.2 গ্রাম হলে পাইপের লোহার ওজন কত? ধরো একটা পাইপ আঁকাছি, পাইপের ভিতরে ব্যাস দেওয়া আছে, অর্থাৎ এই ভিতর থেকে এই ভিতরের মাপ দেওয়া আছে, ভিতর থেকে ভিতরের মাপ দেওয়া আছে কত 12, আর এর বাহির থেকে বাহিরের মাপ দেওয়া আছে কত 14, আর এই পাইপের উচ্চতা দেওয়া আছে কত 5 মিটার। তাহলে মনে করি লোহার পাইপের ভিতর এবং বাইরে ব্যাসার্ধ, ব্যাস যেহেতু দেওয়া আছে, ভিতরে ব্যাস দেওয়া আছে কত 12, তাহলে তার ব্যাসার্ধ কত 12/2, তাহলে ছোট আর সমান 6 সেন্টিমিটার এবং বাহিরের ব্যাস দেওয়া আছে কত 14, তাহলে বাহিরের ব্যাসার্ধ বড় আর সমান 14/2 7 সেন্টিমিটার। পাইপের উচ্চতা a সমান 5 মিটার সমান 500 সেন্টিমিটার। এইবার পাইপের দুটি আয়তন বের করব, একটা ভিতরের আয়তন বের করব, অর্থাৎ এই ভিতর থেকে ভিতরের আয়তন বের করব, আর একটা বাহির থেকে বাহিরের আয়তন বের করব। ভিতর থেকে এই ভিতরের আয়তন যদি বাহিরের আয়তন থেকে যদি ভিতরের আয়তনটা বাদ দেওয়া যায়, দেখো আমি আবার বলতেছি, এটা হলো বাহিরের আয়তন, এই বাহিরের আয়তন থেকে যদি আমি
এই ভিতরের আয়তনটা আমি বাদ দিতে পারি, তাহলে দুই পাশে যে লোহা আছে এই লোহার আয়তন আমি পেয়ে যাব। তাহলে দেখো পাইপের ভিতরের আয়তন পাই আর স্কয়ার এইচ, পায়ের মান বসাবো, আর এর মান বসাইলাম, এইচ এর মান বসা তিনটা গুণ করে দিলাম, তাহলে ভিতরের আয়তন পেলাম। অনুরূপভাবে বাহিরের আয়তন পাই বড় আর স্কয়ার এইচ, পায়ের মান বসাবো, বড় আর এর মান বসাইলাম, এইচ এর মান বসা এই তিনটা গুণ করে দিলাম, এই মানটা পাইলাম। তাহলে আমি বাহিরের ভিতরের আয়তন পাইছি একটা, আর বাহিরের আয়তন পাইলাম। আর বাহিরের আয়তন থেকে যদি আমি ভিতরের আয়তনটা বাদ দেই, তাহলে কার আয়তন পাবো? চিন্তা করো, কার আয়তন পাবো? পাইপে ব্যবহৃত লোহার আয়তন এত ঘন সেন্টিমিটার পেয়ে গেলাম। এখন দেওয়া আছে 1 ঘন সেন্টিমিটার লোহার ওজন 7.2 গ্রাম। তাহলে যে আয়তনটা পাইলাম এত ঘন সেন্টিমিটার লোহার ওজন 7.2 গুণন অত সমান, ওই 2 গুণ করলাম, এই এত গ্রাম পেলাম। এই গ্রামকে যদি আমি 1000 দ্বারা ভাগ করি তাহলে কিলোগ্রাম পাওয়া যায়। এই গ্রামকে 1000 দ্বারা ভাগ করলাম, কি পাইলাম? কিলোগ্রাম পাইলাম। তাহলে 147.27 কিলোগ্রাম লোহা আছে ওই পাইপে। এইবার দেখো একটা সৃজনশীল অঙ্ক। একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য 12 মিটার, প্রস্থ 5 মিটার। আয়তক্ষেত্রটিকে পরিবেষ্টন করে একটি বৃত্তাকার ক্ষেত্র আছে। এই যে একটা আয়তক্ষেত্র দেখাইছি এ বি সি ডি, এর দৈর্ঘ্য দেওয়া আছে কত? 12 মিটার, প্রস্থ দেওয়া আছে কত? 5 মিটার। এই আয়তক্ষেত্রের চারপাশ দেয়া 4টে শীর্ষবিন্দু দিয়ে একটা বৃত্ত কল্পনা করছি। দ্বারা পরিবেষ্ট আছে একটি বৃত্তক্ষেত্র দ্বারা অধিকৃত অংশের ঘাস লাগানো হলো। এখন দেখো যে চারপাশে যে কালার, ভিতরে যে কালার অংশ করছি না, এই কালার অংশে কি লাগাইছে? ঘাস লাগাইছে। প্রশ্ন, উপর তত্ত্বের ভিত্তিতে সংক্ষিপ্ত বিবরণ সহ একটি চিত্র অঙ্কন করো। তাহলে একটা আয়তক্ষেত্র আঁকাইলাম, আয়তক্ষেত্রের চারপাশ দিয়ে একটা বৃত্ত আঁকাইলাম। তাহলে মনে করি এ বি সি ডি একটি আয়তক্ষেত্র যার দৈর্ঘ্য এডি, এডি সমান বিসি সমান 12 মিটার, প্রস্থ এ বি সমান সি ডি সমান 5 মিটার এবং কর্ণ এসি সমান বিডি। এই কর্ণ এসি এবং বিডি পরস্পর ও বিন্দুতে ছেদ করে। এই ও বিন্দুকে কেন্দ্র করে এর মাপ নিয়ে একটা বৃত্ত অঙ্কন করলাম। এই বৃত্তটাই হলো পরিবেষ্টিত করে কেন্দ্রবিন্দু ও কেন্দ্রবিন্দু একটি বৃত্তাকার ক্ষেত্র আছে। গাঢ় চিহ্নিত অংশ, এই গাঢ় চিহ্নিত অংশ দ্বারা কি বোঝানো হচ্ছে? ঘাস লাগানো বোঝানো হয়েছে। তাহলে ক নম্বর গেল। খ নম্বর বৃত্তাকার ক্ষেত্রটির ব্যাস নির্ণয় করো। দেখো শিক্ষার্থী খেয়াল করো, এই আয়তক্ষেত্রের কর্ণ মানেই বৃত্তের ব্যাস, আয়তক্ষেত্রের কর্ণ মানেই বৃত্তের ব্যাস। তাহলে আয়তক্ষেত্রের কর্ণের সূত্র কি? এগুলো লিখলাম। এ বি সি ডি আয়তক্ষেত্রের ক্ষেত্র যার দৈর্ঘ্য এডি সমান বিসি সমান 12 মিটার, প্রস্থ এ বি সমান সিডি সমান 5 মিটার, কর্ণ এসি সমান বিডি। আয়তক্ষেত্রের কর্ণ হবে বৃত্তাকার ক্ষেত্রের ব্যাস। তাহলে দেখো আমি যদি এই একটা ত্রিভুজ কল্পনা করি, এ বি সি একটা ত্রিভুজ কল্পনা করি। এ বির মান দেওয়া আছে কত? 12, বিসির মান দেওয়া আছে 5, এ বির মান দেওয়া আছে কত? 5, বিসির মান দেওয়া আছে কত? 12। এ বির মান কয় দেওয়া আছে? 5, বিসির মান দেওয়া আছে কত? 12। তাহলে আমি যদি এই ত্রিভুজ দিয়া পিথাগোরাসকে আনি, এখানে প্রয়োগ করি, তাহলে পিথাগোরাসের এই অত্রিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র সমান অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের সমষ্টি সমান, এই যে অত্রিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র, এক বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র যোগ আরেক বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র। এই এবির মান 5, বিসির মান 12, 5 5 25, 12 12 144, 25 144 যোগ করবো 169, উভয়কে বর্গ করলাম, বর্গমূল, তাহলে এসি সমান কত? 13। সুতরাং বৃত্তাকার ক্ষেত্রের ব্যাস কত? 13 মিটার। এইবার আমাকে গ নম্বরে বললো যে প্রতি বর্গ মিটার ঘাস লাগাতে 5 টাকা খরচ হলে মোট কত? তাহলে আমাকে এই ফাঁকা জায়গার ক্ষেত্রফল বের করতে হবে। তাহলে আমার আগে আয়তের ক্ষেত্রফল বের করব, তারপর বৃত্তের ক্ষেত্রফল বের করব। এই বৃত্তের ক্ষেত্রফল থেকে যদি আমি আয়তের ক্ষেত্রফল বাদ দেই তাহলে ফাঁকা 3-4 জায়গার মান আমি পেয়ে যাব। দেখো তাহলে খেয়াল করো, খ হতে পাই বৃত্তাকার ক্ষেত্রের ব্যাস পাইছি কত? 13। তাহলে ব্যাসার্ধ আর সমান কত? 13/2 সমান 6.5 মিটার।
তাহলে বৃত্তাকার ক্ষেত্রে ক্ষেত্রফল পাই আর স্কয়ার বর্গ মিটার, পায়ের মান বসালাম আর এর মান বসালাম। 6.5 গুণন 6.5 গুণন 3.1416 গুণন করলাম 132.732 বর্গ মিটার। এবার আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থ 5 বরং 60 বর্গ মিটার। এখন এই বৃত্তের ক্ষেত্রফল থেকে যদি এই আয়তের ক্ষেত্রফল বাদ দেই, তাহলে অনধিকৃত অংশের ক্ষেত্রফল পেয়ে গেলাম 72.732 বর্গ মিটার। আর 1 বর্গ মিটারের খরচ হয় কয় টাকা? 50 টাকা। তাহলে এত বর্গ মিটারের খরচ হবে কত? এত গুণন 50। অর্থাৎ যেটা বাড়াবে ওইটা দ্বারা ওইটাকে ওই টাকা দ্বারা গুণ করলে মোট টাকা পেয়ে যাব। তাহলে 3636.06050 টাকা। এবার আরেকটা সৃজনশীল দেখো। চিত্রে বর্গক্ষেত্র এবং বৃত্তকলার বিভক্ত। চিত্র এ বি সি ডি একটা বর্গক্ষেত্র আর এ ডি ই একটা বৃত্তের অংশ, বৃত্তকলা। বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য এবং পরিসীমা নির্ণয় করো। সম্পূর্ণ ক্ষেত্রটির ক্ষেত্রফল নির্ণয় করো। বর্গের বাহুর দৈর্ঘ্য বিশিষ্ট কোন সুষম ষড়ভুজের কোন বৃত্তে অন্তর্লিখিত হলে বৃত্তের অনধিকৃত অংশের ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে প্রথমে কি আছে? বর্গের কর্ণ এবং দৈর্ঘ্য, এবং তাহলে বর্গের বাহুর দৈর্ঘ্য কত? এ সমান 12 সেন্টিমিটার। তাহলে আমরা জানি বর্গের কর্ণের সূত্র a√2, এর মান বসাবো 12, 12 কে √2 মান দ্বারা গুণ করব 16.97 সেন্টিমিটার। এইবার বর্গের পরিসীমার সূত্র 4a, এর মান বসালাম 4, 4 বারং কত? 48 সেন্টিমিটার। খ নম্বর, সম্পূর্ণ ক্ষেত্রটির ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে মনে করি এই সম্পূর্ণ ক্ষেত্রফল মানে কি? এই বর্গের ক্ষেত্রফল আর এই বৃত্তকলার ক্ষেত্রফল, এই দুটো ক্ষেত্রফল বের করে দুটো যোগ করলে পরে আমি সমস্ত ক্ষেত্রফল পেয়ে যাব। এই অঙ্কটা আমি আগের অধ্যায়ে অর্থাৎ 16.2 আলোচনা করে আসছি। আবার একটু আলোচনা করি। মনে করি বর্গের বাহুর প্রতি বাহুর দৈর্ঘ্য এ সমান 12 সেন্টিমিটার। তাহলে বর্গের ক্ষেত্রফল কি? এ স্কয়ার বর্গ সেন্টিমিটার, 12 স্কয়ার 144 বর্গ সেন্টিমিটার। তাহলে আমি এইটুকু পেয়ে গেলাম। এইবার বৃত্তকলার এইটা হলো এই বৃত্তটার ব্যাসার্ধ। দেখো, আমি যদি একটা বৃত্তকল্প আঁকি, আমি যদি এই এ কে কেন্দ্র করি, এইটাকে মাপ দিয়ে একটা বৃত্ত অঙ্কন করি, একটা বৃত্ত অঙ্কন করলাম, তাহলে এই এডিটা কি? বৃত্তের ব্যাসার্ধ। তাহলে এটা আর এর মান। এটা কি মান? আর এর মান। এটা কোণ দেওয়া আছে। তাহলে আমরা জানি বৃত্তকলার ক্ষেত্রফলের সূত্র কি? বৃত্তকলার ক্ষেত্রফলের সূত্র, তাহলে দেওয়া আছে কি? বৃত্তচাপের ব্যাসার্ধ আর সমান 12 সেন্টিমিটার, কেন্দ্রীয় উৎপন্ন কোণ থিটা সমান 30 ডিগ্রি। তাহলে আমরা জানি বৃত্তকলার ক্ষেত্রফলের সূত্র পাই আর স্কয়ার থিটা বাই 360। পায়ের মান বসাবো, আর এর মান বসাবো, থিটার মান বসা, উপরের কক্ষটা গুণন করে 360 দ্বারা ভাগ করলে 37.7 তাহলে এই বৃত্তের বর্গের মান পেয়েছি কত? 144। এই বৃত্তকলার ক্ষেত্রফল পেলাম কত? 37.7। সুতরাং এই হলো গা বর্গের ক্ষেত্রফল, এই হলো গা বৃত্তকলার ক্ষেত্রফল। এই দুটো যোগ করলাম, যোগ করে সম্পূর্ণ ক্ষেত্রটির ক্ষেত্রফল পেয়ে গেলাম। এইবার গতে বলছে বর্গের বাহুর দৈর্ঘ্য বিশিষ্ট একটি সুষম ষড়ভুজ কোন বৃত্তে অন্তর্লিখিত হলে, তাহলে এই বর্গের বাহুর দৈর্ঘ্য কত? 12। এই 12 সেন্টিমিটার দৈর্ঘ্য বিশিষ্ট একটি সুষম ষড়ভুজ আঁকাইছি, তার 6টে বাহু। এই ষড়ভুজকে কেন্দ্র করে একটা বৃত্ত আঁকাইছি। তাহলে এই একটা বৃত্ত আর এই একটা ষড়ভুজ, এর মাঝে যে গ্যাপ আছে, এই গ্যাপের ক্ষেত্রফলটা আমাকে বের করতে বলছে। তাহলে এই গ্যাপের ক্ষেত্রফল বের করতে হলে আমাকে বৃত্তের ক্ষেত্রফল বের করতে হবে আর ষড়ভুজের ক্ষেত্রফল বের করতে হবে। বৃত্তের ক্ষেত্রফল থেকে ষড়ভুজের ক্ষেত্রফল যদি আমি বাদ দেই, তাহলে আমি অনধিকৃত অংশের ক্ষেত্রফল পেয়ে যাব। সুষম ষড়ভুজটির বাহুর দৈর্ঘ্য এ সমান কত? 12 সেন্টিমিটার এবং বাহুর সংখ্যা কত? n সমান 6। আমরা জানি সুষম বহুভুজের ক্ষেত্রফলের সূত্র n স্কয়ার বাই 4 cot 180 ডিগ্রি বাই n বর্গ সেন্টিমিটার। যেহেতু ষড়ভুজ তাই n এর মান কত? 6। তাহলে সুষম ষড়ভুজের ক্ষেত্রফল 6 গুণন এর মান 12 স্কয়ার বাই 4 cot 180 ডিগ্রি বাই 6। এখন 12 12 144 লিখলাম, এই 6 দ্বারা 180 কে কাটলাম 30 ডিগ্রি।
এখন 4 দ্বারা 144 কাটলাম, তাহলে 36, তাহলে 36 গুণন 6 গুণন 36 গুণন cot 30 ডিগ্রি মান √3। আর এই তিনটে জিনিস যদি আমি গুণন করি তাহলে 374.123 বর্গ সেন্টিমিটার। তাহলে এই ষড়ভুজের ক্ষেত্রফল পেয়ে গেলাম। এইবার আমার বৃত্তের ক্ষেত্রফল বের করতে হলে বৃত্তের ব্যাসার্ধ বের করতে হবে, সেই বৃত্তের ব্যাসার্ধ থেকে আমাকে কাজ করতে হবে। তাহলে বৃত্তের ব্যাসার্ধ বের করতে হলে আমাকে এই একটা ত্রিভুজ, ষড়ভুজের 6টা ত্রিভুজের একটা ত্রিভুজ কল্পনা করতে হবে। ধরো একটা ত্রিভুজ বাহু, এটা এই কেন্দ্র থেকে শীর্ষ যোগ করলাম, এর উপর লম্ব আঁকলাম। আর যেহেতু লম্ব, তাই এইটাকে এই লম্ব এই বাহু দুটোর সমান, সমদ্বিবাহু ত্রিভুজ, বাহু দুটোর সমান, উৎপন্ন ত্রিভুজটা সমদ্বিবাহু, এই বাহু আর এই বাহুকে সমান। তাহলে আমি যে লম্ব আঁকলাম, এই লম্বটা এই ভূমিকে সমান 2 ভাগে ভাগ করবে। এই মোটের মান কত? 6। তাহলে এইটুকের মান কত? এইটুকের মান, এই মোটের মান 12, তাহলে এইটুকের মান কত আসবো? 6। এখন দেখো উৎপন্ন ত্রিভুজের প্রতিটি শীর্ষে উৎপন্ন কোণ, মানে এই যে কানিতে যে কোণটা উৎপন্ন হলো, এই কোণের মান থিটার সূত্র, থিটা সমান 90 ডিগ্রি মাইনাস 180/6। 180 কে 6 দ্বারা ভাগ করো 30, 90 থেকে 30 বাদ দেবো 60 ডিগ্রি। তাহলে এই কর্নারে যে কোণটা উৎপন্ন করলো সে কোণের মান কয় ডিগ্রি? শিক্ষার্থী বিন্দু 60 ডিগ্রি। এখন আমি এই ত্রিভুজ লিয়া কল্পনা করবো, এটা লম্ব 90 ডিগ্রি, তাহলে এটা হলো গা থিটা। আমার মান বের করতে হবে লাগা এই এ ওর মান বের করতে হবে, এটার মান দেওয়া আছে। তাহলে শোণিত বাহু বাই অতিভুজ কার সূত্র? cos। তাহলে cos কোণ DAO সমান শোণিত বাহু ভাগ অতিভুজ। কোণের মান বসালাম 60 ডিগ্রি, শোণিত বাহুর মান বসালাম 6, অতিভুজের মান নাই, 60 ডিগ্রি মান হাফ সমান 6/a। আর গুণ করবো, এই এ ও দ্বারা গুণ করবো, এ ও 2 দ্বারা গুণ করবো, 6 2 12, তাহলে এ ওর মান কত পেলাম? 12। এই এ ওটাই হলো গা এই বৃত্তের ব্যাসার্ধ। তাহলে এখন সুতরাং বৃত্তের ব্যাসার্ধের মান পাই গেলাম কত? 12 সেন্টিমিটার। তাহলে বৃত্তের ক্ষেত্রফলের সূত্র কি? পাই আর স্কয়ার বর্গ সেন্টিমিটার। পায়ের মান আর এর মান দুটো গুণন করব, গুণন করলাম 552.4 বর্গ সেন্টিমিটার। এটি কার মান পেলাম? এটি বৃত্তের মান। আর আগে বের করে রাখছি ষড়ভুজের মান। এই বৃত্তের মানের থেকে যদি ষড়ভুজের মানটা বাদ দেওয়া যায় তাহলে ফাঁকা অংশের মান আমরা পেয়ে যাব। তাহলে অনধিকৃত অংশের ক্ষেত্রফল সমান বৃত্তের ক্ষেত্রফল বিয়োগ ষড়ভুজের ক্ষেত্রফল সমান 78.277 বর্গ সেন্টিমিটার। আরো একটা সৃজনশীল দেখো, একটি সামুদ্রিক ক্ষেত্র ABCD ও একটি আয়তের ক্ষেত্র BCEF উভয়ই একই ভূমির উপর, অর্থাৎ ভূমি BC। উচ্চতা যদি একই হয় তাহলে সামুদ্রিক এবং আয়তের ক্ষেত্রের চিত্র অঙ্কন করো। দেখা হচ্ছে ABCD সামুদ্রিক ক্ষেত্রের পরিসীমা, BCEF আয়তের ক্ষেত্রের পরিসীমা অপেক্ষা বড়, অর্থাৎ সামুদ্রিক ক্ষেত্রের পরিসীমা আয়তের ক্ষেত্রের পরিসীমা অপেক্ষা বড়। শিক্ষার্থী বিন্দু এটা জ্যামিতিক প্রমাণ। এটা কি? জ্যামিতিক প্রমাণ। তারপরে আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য প্রস্থ অনুপাত 5:3, ক্ষেত্রটির পরিসীমা 48 মিটার হলে সামুদ্রিকের ক্ষেত্রফল কত? তাহলে প্রথমে এই বিসি ভূমি লিখি, এই বিসির উপর এই একটা সামুদ্রিক আঁকাইলাম ABCD, আর এই বিসির উপর আবার খারাপ হলে আর একটা আয়ত আঁকাইলাম BCEF। মনে করি সামুদ্রিক ক্ষেত্রে ABCD এবং একটি আয়তের ক্ষেত্রে BCEF, ভূমি BC এবং উচ্চতা কত? এই সি আর BF সমান। এইবার দেখো দেখাও যে ABCD ক্ষেত্রটির পরিসীমা BCEF ক্ষেত্রটির পরিসীমা অপেক্ষা বৃহত্তম। BC ভূমির উপর B ও C বিন্দুতে যথাক্রমে BF এবং CE লম্ব আঁকি, এরা AD রেখা এবং তার বর্ধিত অংশকে F এবং E বিন্দুতে ছেদ করে। দেখাতে হবে যে ABCD ক্ষেত্রটির পরিসীমা BCEF এর পরিসীমা অপেক্ষা বড়। প্রমাণ: সামুদ্রিক ক্ষেত্র ABCD ও আয়তক্ষেত্র BCEF এর ক্ষেত্রফল সমান। কেন সমান?
কারণ উহারা একই ভূমি এবং একই সমান্তর রেখাদ্বয়ের মধ্যে অবস্থিত। একই ভূমি এবং একই সমান্তর রেখাদ্বয়ের মধ্যে অবস্থিত হলে ক্ষেত্রফল কি হবে? সমান হবে। খেয়াল করো, সমান 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 ভূমির উপর অবস্থিত, সুতরাং তারা সমান্তরাল রেখা যুগল বিসি এবং এফডি এর মধ্যে অবস্থিত। মানে এই রেখাটা আর এই রেখাটা কি হবে? সমান্তরাল হবে। আর এই দুটি রেখা সমান্তরাল হলে পারে তখন বিএফ এবং সিএফ কি হবে? সমান। এখন ত্রিভুজ এ বি এফ, এ বি এফ এর এটা যদি লম্ব, তাহলে এটা অতিভুজ, এ বি হলো অতিভুজ, আর কোণ এ এফ বিটা কি? 90 ডিগ্রি। সুতরাং এই বিএফ বিএফটা এ বির চাইতে ছোট, তাহলে আমি বলতে পারি এ বি বাহুটা বড়, বিএফ বাহুটা ছোট। অনুরূপভাবে অনুরূপভাবে এই সি বাহুটা ছোট, আর এ বি মানে তো সিডি, এ বি মানে কি? সিডি, তাহলে এ বি বাহুটা কি? বড়। তাহলে এই এ বি বাহু বড় আর সি বাহুটা ছোট। আবার এই বিসি সমান এডি সমান ইএফ, ক্ষেত্রদ্বয় সমান সমান ভূমির উপর অবস্থিত বলে। সুতরাং এবি প্লাস বিসি প্লাস সিডি প্লাস ডিএ ইজ গ্রেটার দেন বিএফ প্লাস বিসি প্লাস সিএ প্লাস ইএফ। সুতরাং এটা কার ক্ষেত্রফল? এটা সামান্তরিকের ক্ষেত্রফল এ বি সি ডি। এটা পরিসীমা, এটা কার পরিসীমা? আয়তের পরিসীমা বি সি এফ। সুতরাং সামান্তরিকের পরিসীমাটা বড়, আয়তের পরিসীমাটা ছোট। এরপর বলে দিল আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের অনুপাত 5:3 এবং ক্ষেত্রটির পরিসীমা 48 মিটার হলে সামান্তরিকের ক্ষেত্রফল কত? যেহেতু আয়তের ক্ষেত্রফল এবং সামান্তরিকের ক্ষেত্রফল সমান, তাই আমি যদি আয়তের ক্ষেত্রফল বের করতে পারি, তাহলে সেটি হবে কি? সামান্তরিকের ক্ষেত্রফল। এই ক্ষেত্রে সামান্তরিক ক্ষেত্রফল এবং আয়তের ক্ষেত্রফল সমান এই চিত্র অনুসারে। মনে করি আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য কত? 5x আর প্রস্থ কত? 3x। তাহলে পরিসীমা 2 ব্র্যাকেট 5x প্লাস 3x সমান 5 3 8, 8 2 16x। প্রশ্ন মতে 16x সমান কত? 48। উভয় পক্ষকে 16 দ্বারা ভাগ করলাম, x সমান 3। সুতরাং আয়তক্ষেত্রের দৈর্ঘ্য সমান 5 গুণন 3 গুণন সমান 15, প্রস্থ সমান 3 গুণন 3 সমান 9। সুতরাং আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 5 গুণন 9, 135 বর্গ মিটার। সুতরাং সামান্তরিক ক্ষেত্রের ক্ষেত্রফলও 135 বর্গ মিটার। আরেকটা দেখো, একটি বর্গক্ষেত্রের পরিসীমা একটি আয়তক্ষেত্রের পরিসীমার সমান। এটা আমরা 16.1 বা 2 আলোচনা করছি। আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য প্রস্থে 3 গুণ ক্ষেত্রফল এত। তাহলে কার তত্ত্ব দেওয়া আছে? আয়তক্ষেত্রের তত্ত্ব দেওয়া আছে। এই আয়তক্ষেত্রের তত্ত্ব থেকে আমি বর্গের যাব। আয়তক্ষেত্রের আগে বাহুর মান বের করব, সেই বাহুর থেকে আয়তক্ষেত্রের পরিসীমা বের করব, সেই আয়তক্ষেত্রের পরিসীমার থেকে বর্গের পরিসীমা চলে যাব। এক্স চলকের মাধ্যমে আয়তক্ষেত্রের পরিসীমা নির্ণয় করো, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে বর্গক্ষেত্রের পরিসীমা বাই করলেই তো ক্ষেত্রফল বের করা যাবে। আয়তক্ষেত্রের বাইরে চতুর্দিকে 1.5 মিটার চওড়া একটি রাস্তা আছে, তাহলে আয়তক্ষেত্রের বাইরে যে রাস্তা আছে, সেই রাস্তাটা এত বর্গ সেন্টিমিটার তল বিশিষ্ট ইট দেয়া বাদ রাস্তা তৈরি করতে কত সংখ্যক ইট লাগবে। তাহলে এক্স চলকের মাধ্যমে আয়তক্ষেত্রের পরিসীমা নির্ণয় করো। মনে করি আয়তক্ষেত্রটির প্রস্থ কত? এক্স মিটার, তাহলে দৈর্ঘ্য কত? 3x, 3 গুণের কথা বলছে। তাহলে আয়তক্ষেত্রের পরিসীমা 2 ব্র্যাকেট 3x যোগ x সমান 4x গুণন 2 8x। তাহলে পরিসীমা কত পেলাম শিক্ষার্থীবৃন্দ? 8x। কি চাইছে? পরিসীমা নির্ণয় করো, তাহলে পরিসীমা পেয়ে গেলাম। এইবার খতে বললো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে আমাকে আগে আয়তক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য বের করতে হবে, বাহুর দৈর্ঘ্য প্রস্থ, তারপর পরিসীমা বের করতে হবে, সেই পরিসীমা থেকে বর্গের পরিসীমা যেতে হবে, বর্গের পরিসীমাকে 4 দ্বারা ভাগ করলে পরে বর্গের বাহুর মান পাবো, সেই বর্গের বাহুর মানকে বর্গ করলে বর্গের ক্ষেত্রফল পেয়ে যাব। মনে করি আয়তক্ষেত্রের প্রস্থ কত? x মিটার, দৈর্ঘ্য কত? 3x মিটার, ক্ষেত্রফল কত? 3x গুণন x সমান 3x স্কয়ার বর্গ মিটার। প্রস্থ মতে 3x স্কয়ার বর্গ মিটার সমান 1200 দেওয়া আছে, 1200 দেওয়া আছে, বা x স্কয়ার সমান 1200 ভাগ 3 বা x স্কয়ার সমান 400, উভয় পক্ষে বর্গমূল করলাম, তাহলে x সমান কত পেলাম? 20 মিটার। সুতরাং প্রস্থ 20 মিটার, দৈর্ঘ্য 3 বিশং 60 মিটার। সুতরাং আয়তক্ষেত্রের পরিসীমা 2 ব্র্যাকেট দৈর্ঘ্য যোগ প্রস্থ 60 20 যোগ করবো 80, 80 দুগুণা 160। তাহলে আয়তক্ষেত্রের পরিসীমা পেলাম কত? 160।
তাহলে এটা কার পরিসীমা? বর্গের পরিসীমা 160। বর্গের পরিসীমাকে যদি 60 দ্বারা ভাগ করা যায় তাহলে বর্গের বাহুর মান পেলাম 40 মিটার। আর এই বর্গের বাহুকে বর্গ করলাম তাহলে বর্গের ক্ষেত্রফল 40 গুণন 40 সমান 1600 বর্গ মিটার। এইবার বললো এই আয়তক্ষেত্র যার দৈর্ঘ্য 60 মিটার, প্রস্থ কয় মিটার? 20 মিটার, এর চারপাশে 1.5 মিটার চওড়া একটা রাস্তা আছে। তাহলে আমাকে আগে রাস্তার ক্ষেত্রফল বের করতে হবে, তারপরে একটা ইটের ক্ষেত্রফল বের করতে হবে। রাস্তার ক্ষেত্রফলকে একটা ইটের ক্ষেত্রফল দ্বারা ভাগ করলে কতগুলো ইটের প্রয়োজন বের হয়ে যাবে। এই অঙ্কটা আমরা 8 এ করিয়েছি, আবার আমরা 16.1 এ করিয়েছি। আয়তক্ষেত্রের দৈর্ঘ্য সমান 60 মিটার, আয়তক্ষেত্রের প্রস্থ সমান 20 মিটার, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত বের করব। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 60 গুণন 20 সমান 1200 বর্গ মিটার। এইবার রাস্তা সহ আয়তক্ষেত্রের দৈর্ঘ্য, এদিকেও 1.5 আছে, এদিকেও 1.5 আছে। তাহলে এই 60 এর সাথে এই পাশের টুক যোগ করব আর এই পাশের টুক যোগ করব। তাহলে 60 যোগ 1.5 যোগ 1.5 সমান 63 মিটার। রাস্তা সহ আয়তক্ষেত্রের প্রস্থ ওই একই কথা, এ পাশে 1.5 এ পাশে 1.5 যোগ করব। তাহলে 20 যোগ 1.5 যোগ 1.5, তাহলে রাস্তা সহ আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 63 গুণন 23 সমান 1449 বর্গ মিটার। আর এই রাস্তা সহ ক্ষেত্রফল থেকে এই ক্ষেত্রফলের মান যদি বাদ দেই তাহলে কার মান পাবো? এই রাস্তার মান দেব। সুতরাং রাস্তার ক্ষেত্রফল সমান শহর থেকে ক্ষেত্রফলের মান বাদ দেব 249 বর্গ মিটার। এইবার একটা ইটের ক্ষেত্রফল দেওয়া আছে 25 গুণন 12.5 বর্গ সেন্টিমিটার। এই দুটি গুণন করলাম করে এই মানটা আসলো এত বর্গ মিটার। বর্গ সেন্টিমিটার, এই বর্গ সেন্টিমিটারকে বর্গ মিটারে নিতে হলে দুটি 100 দ্বারা ভাগ করতে হবে। 2 বার 100, সেন্টিমিটার থেকে মিটার যেতে হলে 100 দ্বারা ভাগ করতে হবে, বর্গ সেন্টিমিটার থেকে বর্গ মিটারে ভাগ যেতে হলে দুটি 100 দ্বারা ভাগ করতে হবে। তাহলে এই মানকে 1 লিখে 4 দ্বারা যদি ভাগ করি তাহলে এই মান পাবো। তাহলে এইটা হলো একটা ইটের ক্ষেত্রফল, আর এইটা হলো রাস্তার ক্ষেত্রফল। এই রাস্তার ক্ষেত্রফলকে একটা ইটের ক্ষেত্রফল দ্বারা ভাগ করব, রাস্তার ক্ষেত্রফলকে একটা ইটের ক্ষেত্রফল দ্বারা ভাগ করব, তাহলে যে মানটা পেলাম এই মানটাই নির্ণয়ে ইটের সংখ্যা। শিক্ষার্থীবৃন্দ, আরো একটা সৃজনশীল, এই সৃজনশীলটার ম্যাক্সিমাম অঙ্কই আমরা করে আসছি। ডাক্তার সহ একটি বাক্সের বাইরে, দেখো কাঠের বাক্সের কথা একটা অঙ্ক করেছিলাম না, সে অঙ্ক এই অঙ্ক সেম অঙ্ক। ডাক্তার সহ একটি বাক্সের বাইরের মাপ 10 সেন্টিমিটার, 9 সেন্টিমিটার, 7 সেন্টিমিটার। এর ভিতরে সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল 262 বর্গ সেন্টিমিটার। বাক্সের পুরুত্ব নির্ণয় করতে বলতেছে। এখানে প্রশ্ন, বাক্সটির আয়তন নির্ণয় করো, বাক্সটির দেওয়ালের পুরুত্ব নির্ণয় করো, বাক্সটির বড় বাহুর দৈর্ঘ্যের সমান বাহু বিশিষ্ট কোন রম্বসের একটি কর্ণ 16 সেন্টিমিটার হলে রম্বসটির ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে বাক্সটির আয়তন দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা। তাহলে বাক্সটির আয়তন পেলাম দৈর্ঘ্য কত 10, প্রস্থ কত 9, উচ্চতা কত 7। তাহলে 10 গুণন 9 গুণন 7 সমান 630 গুণ সেন্টিমিটার। এইবার বাক্সটির দেওয়ালের পুরুত্ব নির্ণয় করো। এর আগে অঙ্কটা করেছি, অঙ্কটা সেম অঙ্ক, শুধু রাশিটা আলাদা, তাই আমি এখানে একটু সংক্ষেপে বর্ণনা করতেছি। মনে করি বাক্সের বাইরের দৈর্ঘ্য 10 সেন্টিমিটার, প্রস্থ 9 সেন্টিমিটার, উচ্চতা 7 সেন্টিমিটার, বাক্সের পুরুত্ব 1 সেন্টিমিটার। তাহলে ভিতরের দৈর্ঘ্য a সমান 10 বিয়োগ x বিয়োগ x সমান a 10 বিয়োগ 2x, ভিতরে প্রস্থ b সমান 9 বিয়োগ x বিয়োগ x সেন্টিমিটার সমান 9 বিয়োগ 2x সেন্টিমিটার। ভিতরে উচ্চতা c সমান 7 বিয়োগ x বিয়োগ x সেন্টিমিটার সমান 7 বিয়োগ 2x সেন্টিমিটার। বাক্সটির ভিতরে সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফলের সূত্র আমরা জানি 2 ব্র্যাকেট ab প্লাস bc প্লাস ca বর্গ সেন্টিমিটার। এইবার মান বসিয়ে দিয়েছি, এটা মান বসিয়ে দিয়েছি। এটা হলো এর মান, এটা বির মান, বির মান এর মান, সির মান, সির মান এর মান। আমি এই দুইটা মান গুণন করব, গুণনটা আমি আগের অঙ্ক দেখা দিয়েছি, আর এখানে আর দিলাম না, এইটা পাবো। এই দুইটা গুণন করলে পরে এই মানটা পাবো।
এই দুটো গুণ করলে পরে এই মানটা, আর এই কয়েকটা জিনিস যোগ বিয়োগ করলে পরে এই মান পেলাম, একে 2 দ্বারা গুণ করলাম, এইটা পেয়ে গেলাম। তাহলে এই ক্ষেত্রফল সমান 262 দেওয়া আছে। তাহলে প্রশ্ন মতে এটা সমান কত? 262। বাম পাশে সব আনি নিলাম, আনি ডান পাশে 0, এর থেকে এটা বিয়োগ করলাম, তাহলে 184। উভয় পক্ষে এসে এটা থেকে 8 কমন নিলাম, তাহলে 8 দ্বারা যদি সবটিকে ভাগ করা যায় তাহলে 3x স্কয়ার মানে 26x প্লাস 23। উভয় পক্ষকে 8 দ্বারা ভাগ করলাম, 0 কে 8 দ্বারা ভাগ করলাম 0। এইবার 3 আর 23 গুণ করলে 69 কে ভাঙিয়ে 23 বানাবো, তাহলে 23 আর 3 লিখি। এই দুটো থেকে কিছু যায় কমন কি x, x দ্বারা ভাগ করব 3x, x দ্বারা ভাগ করব 23, এখানে যায় কমন 1, 1 দ্বারা এটাকে ভাগ করব যা আছে তাই, 1 দ্বারা ভাগ করব যা আছে তাই, এই জিনিস একই জিনিস কমন নিলাম, তাহলে এখানে বাঁচলো x, এখানে বাঁচলো 1। শিক্ষার্থীবৃন্দ, আগের অঙ্কটা আমি বর্ণনা করেছি, এটি নট ইকুয়াল টু 0 কেন হলো। এটা যদি 0 লিখি তাহলে 3x সমান 23, তাহলে x সমান 23 ভাগ 3, অর্থাৎ 7 দশমিক কিছু আসে। আমি তো আগেই বলে লিছি যে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতার চাইতে এটা বড় হতে পারবে না, যেহেতু এটা মান বড় তাই এই মানটা গ্রহণ করলাম না। এটা মান কত আসবে? x সমান 7.66 আসবে। এই মানটা উচ্চতার চাইতে বড়, তাহলে এই মানটা তার জন্য গ্রহণযোগ্য নয়। তাহলে x মাইনাস 1 সমান 0, সুতরাং x সমান 1, সুতরাং বাক্সের পুরুত্ব 1 সেন্টিমিটার। এবার দেখো গতে বলে দিল বেটা, বাক্সটির বৃহত্তম বাহুর দৈর্ঘ্য সমান বাহু বিশিষ্ট একটি রম্বস, বৃহত্তম বাহু হলো কত? 10। তাহলে একটা রম্বস আঁকা দিই, এ বি সি ডি, একটা রম্বস, তার 4টে বাহু এ বি বি সি সি ডি ডি এ, 4টে বাহুর মান সমান 10 সেন্টিমিটার। এর বিডি কর্ণটি ধরলাম 16 সেন্টিমিটার। তাহলে এর ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে রম্বসের ক্ষেত্রফলের সূত্র জানি কি? হাফ গুণন কর্ণদ্বয়ের গুণনফল। তাহলে কর্ণদ্বয় মানে দুটি কর্ণ, একটা কর্ণের মান 10 আছে, তাহলে আমাকে আর একটা কর্ণের মান আগে বের করতে হবে। তাহলে রম্বসের বাহুর দৈর্ঘ্য এবি সমান বিসি সমান সিডি সমান এডি সমান 10 সেন্টিমিটার, কর্ণ বিডি সমান 16 সেন্টিমিটার। আমরা জানি এই অঙ্কটা আমরা করে আসছি 16.2 এ। আমরা জানি রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, এই কর্ণকে সমান 2 ভাগে ভাগ করে, তাহলে এইটুক আর এইটুক কি সমান, এই মোটটুক কত? 16, তাহলে এইটুক কত হবে? 8। তাহলে এই ও বিন্দুটা এই বাহুর কি হলো? মধ্যবিন্দু। তাহলে এই জিনিসটা কি? এই ত্রিভুজের বিওটা ত্রিভুজ এ বি সি এর একটি মধ্যমা, আর মধ্যমার ক্ষেত্রে আমরা সূত্র জানি, এই এ বি স্কয়ার প্লাস বিসি স্কয়ার সমান 2 ব্র্যাকেট এ ও স্কয়ার প্লাস বি ও স্কয়ার। আর এ বি এর মান বসাইলাম কত? এ বির মান 10, এডির মান 10, বি এর মান 8। 10 10 100, 10 10 100, 8 8 64, 100 100 যোগ করলাম 200, 2 দ্বারা এ স্কয়ার কে গুণ করব 2 এ স্কয়ার, 2 দ্বারা 64 কে গুণ করব 128, 128 কে পাশে লিয়া 200 থেকে 128 বাদ দিলাম 72, 2 এ সমান কত আসলো? 72। তাহলে উভয়কে 2 দ্বারা ভাগ করলাম, এ ও স্কয়ার সমান কত? 36, বর্গমূল করলাম, এ ও সমান কত? 6। তাহলে আমি এইটুকের মান পেয়ে গেলাম। এইটুকে যদি 2 দ্বারা গুণ করা যায় তাহলে মোট মান পেয়ে যাব। তাহলে এসি সমান 2 গুণন 6 সেন্টিমিটার সমান 12 সেন্টিমিটার। তাহলে একটা কর্ণ দেওয়া আছে 16 সেন্টিমিটার, আর একটা কর্ণ বের করলাম 12 সেন্টিমিটার। সুতরাং রম্বসের ক্ষেত্রফল সমান হাফ গুণন কর্ণদ্বয়ের গুণনফল। এসির মান, বিডির মান 6 দ্বারা 2 দ্বারা কাটবো 6, 6 গুণন 16, 6 16 96 বর্গ সেন্টিমিটার। তাহলে এই রম্বসটির ক্ষেত্রফল কত হয়েছিল? রম্বসটির ক্ষেত্রফল 96 বর্গ সেন্টিমিটার। শিক্ষার্থীবৃন্দ, এই ছিল আজকের 16.4 এর আলোচ্য বিষয়। তোমরা ভিডিওটা বারবার দেখে সমস্যাগুলো সমাধান করবে। তোমাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাইকে ধন্যবাদ।